ঐকমত্যের বিষয়গুলো সংস্কার এগিয়ে নেওয়া হবে, বাকিগুলোর সিদ্ধান্ত নেবে নির্বাচিত সংসদ। রোববার কমিশনে দলীয় মতামত দেবে বিএনপি। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ও দ্বিকক্ষ আইনসভা চায় জামায়াত। ঐকমত্য কমিশনে মতামত জমা, কোনো চাপ নেই দাবি আলী রিয়াজের। সংস্কারের 10 সুপারিশে ইসির আপত্তি, সাংবিধানিক ক্ষমতা খর্বের দাবি। উত্তর দেওয়ার আগে মন্তব্য করতে নারাজ নির্বাচন সংস্কার কমিশন। দুর্নীতি দমন কমিশনের টিউলিপের চিঠি, অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান, পাল্টা জবাবে হাসিনার দুঃশাসনের অজ্ঞতায় বিস্ময় প্রকাশ করেছে সংস্থাটি। মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচার করতে না পারা সরকারের ব্যর্থতা, বলছেন বিশিষ্টজনরা। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের তাগিদ। স্টেট ডিপার্টমেন্টের সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গ, অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র, সন্তুষ্ট ওয়াশিংটন। এবং এশিয়ান কাপ বাছাইয়ে ম্যাচ সামনে রেখে 24 সদস্যের দল ঘোষণা। বাফুফের হামজাকে সঙ্গে নিয়ে ভারতে গেল জামাল ভুঁইয়ারা। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। রোববার ঐকমত্য কমিশনের সংস্কার নিয়ে দলীয় মতামত ও সুপারিশ তুলে ধরবে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মতে, যেসব সংস্কার নিয়ে ঐকমত্য হবে সেগুলোর কাজ এগিয়ে যাবে, আর যেগুলোর ঐকমত্য হবে না সেসব বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচিত সংসদ। বৃহস্পতিবার গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিশেল মিলার। বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন আমির খসরু। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি। সবাই ধারণা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আমরা সঠিক পথে থাকবো, গণতান্ত্রিক অর্ডারটা ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটা ডাইভার্সিফাইড একটা কান্ট্রি, যেখানে ভিন্ন মত ভিন্ন পথে চলবে, কিন্তু যেখানে ঐক্যমত হবে সেই বিষয়গুলো আমরা সমাধান করতে পারবো ইমিডিয়েটলি। আর যেখানে ঐক্যমত হবে না, সেটা আগামী দিনে নির্বাচনে প্রত্যেকটি দল তাদের ম্যান্ডেট নিয়ে, তাদের ম্যানিফেস্টো নিয়ে, তাদের ভাবনা নিয়ে জনগণের কাছে যাবে, এবং জনগণের ভোটের পরিপ্রেক্ষিতে যে সংসদ হবে, জনগণ যে ম্যান্ডেট দেবে, সেই সংসদ সেই সংস্কারগুলো বাস্তবায়ন করবে। জামায়াতে ইসলামী সুষ্ঠু নির্বাচন চায় বলে সংস্কারে সরকারকে সহায়তা করছে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বৃহস্পতিবার সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবের উপর লিখিত মতামত জমা দেন তিনি। আর সংস্কার নাকি নির্বাচন আগে এ বিষয়ে ঐকমত্য কমিশন কোনো ধরনের চাপ নেই বলে জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বিস্তারিত মোহাম্মদ সাকিবের রিপোর্টে। বৃহস্পতিবার সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সংসদ ভবনের কার্যালয়ে জামাতে ইসলামীর পক্ষ থেকে সংস্কার প্রস্তাবের উপর লিখিত মতামতের কপি জমা দেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে জামাতে ইসলামীর প্রতিনিধি দল। অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে জামাত সরকারকে সহায়তা করতে চায় মন্তব্য করে মিয়া গোলাম পরোয়ার বলেন, 5টি সংস্কার কমিশন নিয়ে সুচিন্তিত মতামত দিয়েছে জামায়াত। 15 বছর একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি আমরা অপেক্ষা করতে পেরে থাকি, তো সেই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে গিয়ে যদি মিনিমাম কিছু সংস্কার করার প্রয়োজন হয়, তার জন্য যৌক্তিক যে সময়টুকু দরকার জামাত ইসলামী সেই সময়টুকু দিতে প্রস্তুত। আমরা জামাত ইসলামের যে মতামত সেটা সুলিখিতভাবে দিয়েছি। একটা হচ্ছে সংবিধান, দ্বিতীয় হচ্ছে জনপ্রশাসন, তৃতীয় হচ্ছে বিচার বিভাগ, চতুর্থ নির্বাচন প্রক্রিয়া ইলেকটোরাল প্রসেস, আর একটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন। নিরপেক্ষ ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব রাখা হয়েছে বলেও জানান জামায়াতের জেনারেল সেক্রেটারি। আমরা আমাদের নির্বাচনের ব্যাপারে মেজর বড় কথা বলেছি যে এই নির্বাচনটা হতে হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর পদ্ধতি, সংখ্যানুপাতিক পদ্ধতিতে, যেটা আধুনিক গণতান্ত্রিক বিশ্বের প্রায় 60টিরও বেশি সংখ্যক দেশে এটা কার্যকর আছে। সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ও সহযোগিতার প্রশংসা করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সংস্কার নিয়ে কোনো ধরনের চাপে নেই কমিশন বলেও জানান কমিশনের সহসভাপতি। যে রাজনৈতিক দলগুলো এই সংস্কার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান, তাদের দিক থেকে কোনোভাবেই কখনোই অসহযোগিতার তো প্রশ্নই ওঠে না। তারা সর্বাত্মক সহযোগিতা করছেন, অব্যাহত রেখেছেন। ফলে জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান হচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস।
সেক্ষেত্রে এরকম চাপের কোনো প্রশ্ন আমি দেখতে পাই না। সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলমান থাকবে জানিয়ে রিয়াজ বলেন, 2-1 দিনের মধ্যে বিএনপির সঙ্গে বৈঠক হবে। বিএনপি পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে আগামী 2-1 দিনের মধ্যেই তারা আমাদেরকে দেবেন। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ মানতে নারাজ নির্বাচন কমিশন। স্বাধীন নির্বাচন কমিশনের জন্য সংস্কার কমিশনের সুপারিশকে বাধা হিসেবে দেখছে তারা। সুনির্দিষ্ট 10টি সুপারিশে ভিন্ন মত জানিয়ে এরই মধ্যে চিঠি দিয়েছে ইসি। তবে চিঠির জবাব দেওয়ার আগে গণমাধ্যমে কথা বলতে নারাজ নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন। শিউলি রায়ের রিপোর্টে বিস্তারিত। প্রতিটি সুপারিশের ক্ষেত্রে দুটি বিষয়ে মতামত চাওয়া হয়েছে। নির্বাচন সংস্কার কমিশনের 10টি সুপারিশে ভিন্ন মত পোষণ করেছে নির্বাচন কমিশন। জানিয়ে সুনির্দিষ্ট 57টি মতামত ও 4টি পর্যবেক্ষণ তুলে ধরে সংস্কার কমিশনকে চিঠি দিয়েছে তারা। সংস্কার কমিশনে যেসব সুপারিশ মানতে নারাজ নির্বাচন কমিশন, তার মধ্যে অন্যতম বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা যাচাই বাছাই করে 48 ঘন্টার মধ্যে জাতীয় নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হবে 4 মাস। তার মধ্যে জাতীয় ও স্থানীয় নির্বাচন সম্পন্ন করতে হবে। সব নির্বাচন 4 মাসের মধ্যে করতে হবে। আমরা বলেছি এটা আর কার্যত সম্ভব না। তার কারণ হচ্ছে যে আমাদের পার্লামেন্ট ইলেকশন প্লাস লোকাল গভর্নমেন্ট ইলেকশনস, লোকাল গভর্নমেন্ট ইলেকশন ওভার দ্য পিরিয়ড অফ টাইম, 5টা টিয়ারে ওভার দ্য পিরিয়ড অফ টাইম হয়। তো এটা 4 মাসের মধ্যে করা এটা সময়ের সাথে আসলে খুবই একটা ডিফিকাল্ট। সংসদীয় আসনের সীমানা নির্ধারণের জন্য আলাদা স্বাধীন সীমানা নির্ধারণ কমিশন গঠনেরও আপত্তি জানিয়েছে নির্বাচন কমিশন। আর জাতীয় পরিচয়পত্রের জন্য সুপারিশ করা স্বাধীন ডেটা কমিশন ইসির সাংবিধানিক ক্ষমতা খর্ব করবে বলেও দাবি নির্বাচন কমিশনের। এনআইডিকে আমাদের এখানেই মনে করি যে রাখার কাম্য, বরং এটাকে আরও এক্সপ্যান্ড করে এটাকে আরও যুগাপযোগী করা যায় কিনা সে বিষয়ে কি আর কি বড়, এবং ক্রেডিবিলিটিটা তো আছে। এছাড়াও আঞ্চলিক নির্বাচনী এলাকায় সীমানা নির্ধারণ পদ্ধতি, প্রার্থীদের যোগ্যতা অযোগ্যতা, মনোনয়ন পত্র, ইসির আর্থিক স্বাধীনতা, ইসির সংঘটিত অপরাধ এবং আরপিওর বিভিন্ন ধারা সংশোধনের বিষয়ে দ্বিমত পোষণ করেছে নির্বাচন কমিশন। গত মাসে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন পূর্ণাঙ্গ সুপারিশ জমা দেয় সরকারের কাছে। এসব সুপারিশ নিয়ে দলগুলোর মতামত নেওয়াও ইতিমধ্যে শুরু হয়েছে। তবে এরই মধ্যে নির্বাচন কমিশন তাদের সুপারিশের বিপক্ষে অবস্থান নিয়েছে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। ফ্ল্যাটকাণ্ড, বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন ইস্যুতে তার বিরুদ্ধে আনা দুর্নীতির সব অভিযোগ মিথ্যা ও হয়রানিমূলক বলে দাবি করেছেন শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। অন্তর্বর্তী সরকার তার সঙ্গে যোগাযোগ না করে কেন সংবাদ মাধ্যমকে ব্রিফ করছে তা নিয়েও প্রশ্ন তোলেন টিউলিপ। এ নিয়ে পাল্টাপাল্টি চিঠি দিয়েছে দুদক ও টিউলিপের আইনজীবী। তবে তাকে নির্দোষ প্রমাণে আইনি লড়াইয়ের আহ্বান জানিয়েছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। বিস্তারিত নাসরিন আক্তার রিপোর্টে। বাংলাদেশের বিভিন্ন প্রকল্পের দুর্নীতির অভিযোগে নাম ওঠা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনুসন্ধান চলছে দুর্নীতি দমন কমিশন দুদকের। অনুসন্ধানের মাঝেই দুর্নীতির প্রশ্নে পাল্টাপাল্টি চিঠি দিয়েছে দুদক ও টিউলিপের আইনজীবী, যেখানে তার বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন টিউলিপ। পাল্টা জবাবে এক সংবাদ সম্মেলনে তার অভিযোগগুলো ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। পাশাপাশি টিউলিপকে মামলা লড়ার জন্য স্বাগত জানান আব্দুল মোমেন। বাংলাদেশের অবকাঠামো ব্যয় থেকে শেখ হাসিনা ও তার পরিবারের 390 কোটি পাউন্ড আত্মসাতের অভিযোগ তদন্ত করছে দুদক, যে তালিকায় আছে রাশিয়ার সঙ্গে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি থেকে লাভবান হওয়া, ঢাকায় জমি দখল ও মুদ্রা পাচার সংশ্লিষ্ট বেশ কয়েকটি অভিযোগ। হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষ ববি হাজ্জাজের করা একাধিক অভিযোগের ভিত্তিতে এ তদন্ত চলছে। এদিকে চিঠিতে টিউলিপের আইনজীবী স্টিফেনসন হারউইট জানান, শেখ হাসিনার ভাগ্নি কোনোভাবেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চুক্তিতে জড়িত ছিলেন না। সেই সঙ্গে রাষ্ট্রীয় সফরে পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো অস্বাভাবিক কিছু নয় বলেও চিঠিতে বলা হয়। লন্ডনের কিংস ক্রসের ফ্ল্যাটকাণ্ডের অভিযোগের বিষয়েও চিঠিতে এসেছে। আইনজীবীর দাবি, টিউলিপ দীর্ঘদিন ফ্ল্যাটের মালিকানার উৎস সম্পর্কে অবগত ছিলেন না। ওই ফ্ল্যাটটি 2004 সালে পারিবারিক ঘনিষ্ঠ আব্দুল মোতালিফের কাছ থেকে পান বলেও দাবি করেন টিউলিপের আইনজীবী।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির একজন সংসদ সদস্য। তিনি দেশটির অর্থ মন্ত্রণালয়ের সিটি মিনিস্টারের দায়িত্বে ছিলেন। দুর্নীতির অভিযোগে গেল জানুয়ারিতে সিটি মিনিস্টারের পদ থেকে ইস্তফা দেন। তবে তার ফিরে আসার দরজা খোলা রয়েছে বলে সে সময় জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিগত সরকারের আমলে নজরদারি ব্যবস্থার কারণে নাগরিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনরা। তারা বলছেন, অতীতে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের বিচারের মুখোমুখি করতে না পারে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা। হিউম্যান রাইটস ফোরামের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। এ সময় এনটিএমসি ও র্যাব বিলুপ্তি সহ পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের তাগিদও দেন তারা। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ও অভ্যুত্থান পরবর্তী সহিংসতার বিষয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে রোডম্যাপ প্রণয়নের দাবিতে সংবাদ সম্মেলন হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ এর। এতে বক্তারা বলেন, নতুন বাংলাদেশে কিছু প্রক্রিয়া অনুসরণ করা ছাড়া উল্লেখযোগ্য কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। যারা মানবাধিকার লঙ্ঘন করছে তাদের বিচার করতে না পারার ব্যর্থতার কথাও বলেন তারা। আমরা স্বাধীন বিচার বিভাগের কথা দীর্ঘদিন যাবৎ বলে আসছি। আসলে স্বাধীন বিচার বিভাগ আমাদের দেশে আমরা এখনো দেখতে পাই না। আমরা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টরা হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশের পক্ষ থেকে দাবি করছি, অনতিবিলম্বে বাস্তবায়নের জন্য একটি রোড ম্যাপ জাতির সামনে উপস্থাপন করা হোক। তো হিউম্যান রাইটস কমিশন ফরমেশনের জন্য আমরা দ্রুত দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, এনটিএমসি ও র্যাব পুলিশ বাংলাদেশকে নজরদারি ভিত্তিক সমাজে পরিণত করেছিল। এসব প্রতিষ্ঠান বিলুপ্ত না হলে নজরদারির চর্চা থেকেই যাবে। একটি প্রতিষ্ঠান বিলুপ্ত করার কথা বলা হয়েছে র্যাব, আরেকটি প্রতিষ্ঠান বিলুপ্ত করার কথা বলা হয়েছে। গণমাধ্যমে খুব একটা আসছে না। আমরা গুরুত্ব সহকারে সেটা আনতে চাই, সেটা হচ্ছে এনটিএমসি কে বিলুপ্ত করতে হবে নিঃসন্দেহে কোন প্রকার। এবং একই সাথে এর সাথে সংশ্লিষ্ট একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব আছে। আমরা দীর্ঘদিন যাবত বলে আছি, বাংলাদেশকে নজরদারি ভিত্তিক সমাজে পরিণত করা হয়েছিল। এই নজরদারির ক্ষেত্রে তারা পরিষ্কারভাবে বলছে যে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে, বিশেষ করে মানুষের মৌলিক মানবাধিকার লঙ্ঘিত হয়, এই ধরনের কোন নজরদারি থেকে আমাদের রাষ্ট্রকে সরে আসতে হবে। সংবাদ সম্মেলন থেকে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। ১/১১ সময় বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবাহান সানভীরকে দায়মুক্তি দেওয়ার উদ্দেশ্যে ২১ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে দুদকের মামলা থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবু সহ ৮ জন। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ ৩ আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহেরে রায় ঘোষণা করেন। মামলার রায় ঘোষণার পর আইনজীবী বলেন, মামলাটি ছিল পুরো বানোয়াট। সাক্ষীরা কেউ ৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেয়নি। মামলা থেকে খালাস পাওয়ার মধ্য দিয়ে তারেক রহমানের দেশে ফেরায় আর কোনো বাধা থাকলো না বলেও জানান তিনি। তৎকালীন দুদকের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করে ক্ষতিপূরণের চাওয়া হবে বলেও জানান আইনজীবী। গুরুতর অসদাচরণের প্রমাণ পাওয়ায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি। এ ব্যাপারে জারি করা হয়েছে প্রজ্ঞাপন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আইন অনুযায়ী কাউন্সিল তদন্ত শেষে যদি রাষ্ট্রপতিকে রিপোর্ট দেয় যে বিচারক তার দায়িত্ব ঠিকভাবে পালন করতে অক্ষম হয়ে পড়েছেন বা গুরুতর অসদাচরণ করেছেন, তাহলে রাষ্ট্রপতি আদেশ দিয়ে সেই বিচারককে অপসারণ করবেন। সংবিধানের এই বিধান মেনে খিজির হায়াতকে সরাসরি অপসারণ করলেন রাষ্ট্রপতি। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গেল ১৭ অক্টোবর হাইকোর্টের ১২ বিচারককে বেঞ্চ না দেয়ায় সিদ্ধান্ত নেন। সেই তালিকায় ছিলেন বিচারপতি খিজির হায়াতও। ফাঁসিবাদের দোষররা এখনো বিচার বিভাগে রয়েছে অভিযোগ করে বিতর্কিত সব বিচারপতির অপসারণ দাবি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। দুপুরে সুপ্রিম কোর্টের সংবাদ সম্মেলনে খিজির হায়াতকে অপসারণের সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি। বলেন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ও বিচারিক আদালতের দুর্নীতিবাজ বিচারকদের অপসারণে সরকারকে আরও উদ্যোগী হতে হবে। যারা শপথ ভঙ্গ করেছেন, বিচার বিভাগকে বিতর্কিত করেছেন, তাদের বেশিরভাগকেই দায়সারা বদলি করা হয়েছে। বিচারপতি নিয়োগ আইন সংশোধনের আহ্বানও জানান বারোর সভাপতি। যারা বিতর্কিত বিচারপতি, যারা
দলীয় দৃষ্টিভঙ্গিতে বিচার কার্য পরিচালনা করেছিলেন, শপথ লঙ্ঘন করেছিলেন, ভঙ্গ করেছিলেন, তাদেরকে অনবিলম্বে পদত্যাগ করতে হবে, নতুবা তাদেরকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত করে তাদের থেকে অপসারণ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। বৈষম্যমূলক আইনটা সংশোধন করে অনতিবিলম্বে সুপ্রিম কোর্টে, হাইকোর্ট ডিভিশনে এবং আপিল ডিভিশনে বিচারপতি নিয়োগ করেন। ভোকেশনাল ও পলিটেকনিক থেকে পাশ করা প্রকৌশলীদের একই গ্রেডে অন্তর্ভুক্তির হাইকোর্টের নির্দেশনা প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগরীর কোর্ট পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে একটি মিছিল নিয়ে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেয় তারা। শিক্ষার্থীরা জানান, তারা 4 বছর ডিপ্লোমা করার পর চাকরিতে 10ম গ্রেড পান, অথচ ভোকেশনাল থেকে এসএসসি ও এইচএসসি পাশ করে এসে 10ম গ্রেডে চাকরি পাবে, এটা যৌক্তিক না। এদিকে ক্রাফট ইন্সট্রাক্টরদের করা মামলায় হাইকোর্টের রায়ের প্রতিবাদে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে টাঙ্গাইল পলিটেকনিকের শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। তারা যদি এসএসসি পাস করে আমাদের ক্রাফট ইনস্ট্রাক্টর হতে পারে বা আমাদের টিচার হতে পারে, এর তো কোনো ম্যানেজ হবে। তাহলে আমরা স্যার ডিপ্লোমা করবো কি কারণে? তাহলে আমরা এসএসসি পাস করে সরাসরি এসে ক্রাফট ইনস্ট্রাক্টর হবো, তাদেরকে আমাদের স্যার বলতে হয়। জেলা প্রশাসক কার্যালয়ে সারা জেলার অনেক মানুষ গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজে আসেন। আপনারা আপনাদের দাবি দেওয়াটা যেটা আমাদের কাছে পৌঁছানো দরকার, যেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছানো দরকার, সেটা পৌঁছাতে সমর্থ হয়েছেন। বাসযোগ্য শহর গড়তে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করা সহ 9টি সুপারিশ দিয়েছে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র, ক্যাপস সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলা মোটরের প্ল্যানেটস টাওয়ারে এক আলোচনা সভায় বক্তারা বলেন, বায়ু দূষণ রোধ আর ঢাকাকে বাসযোগ্য করতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়াতে হবে। প্রায় প্রতিদিনই ঢাকা শহর বায়ু দূষণের তালিকায় শীর্ষে অবস্থান করছে। এ সময় যারা বিল্ডিং কোড মেনে ভবন তৈরি করছে না আর জলাশয় ভরাট করে আবাসন করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তিনি। গ্রাহকদের ব্যাপক সাড়ার পর মালয়েশিয়ার শীর্ষস্থানীয় হোম ইমপ্রুভমেন্ট রিটেইলার মিস্টার ডিআইওয়াই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের 4র্থ স্টোর উদ্বোধন করেছে। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে নতুন এ স্টোর উদ্বোধন করেন মিস্টার ডিআইওয়াই বাংলাদেশের শীর্ষ কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের হেড অফ অপারেশন সৈয়দ নূর আনোয়ার, ওয়ারহাউস ম্যানেজার ওমর ফারুক হোসেন, ইম্পোর্ট ম্যানেজার মাসুদুর রহমান সহ অনেকে। এ সময় অলওয়েজ লো প্রাইসেস নীতিতে অটল থেকে মিস্টার ডিআইওয়াই বিশ্বমানের পণ্য সরবরাহের মাধ্যমে আরও ভালো সেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন কর্মকর্তারা। 2005 সালে মালয়েশিয়ার প্রথম স্টোর চালুর পর মিস্টার ডিআইওয়াই এখন 4500-এর বেশি স্টোর পরিচালনা করছে।